ঘুরে দাঁড়ানো বাংলাদেশে প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। ব্লিংকেন ও উর্সুলার সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরাতে আলোচনা। তৈরি পোশাক শিল্পে দুঃসংবাদ, মার্কিন বাজারে কমেছে রফতানি। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ক্রেতা ধরতে এখনই নজর দেওয়ার পরামর্শ। পশ্চিমবঙ্গের বাজারে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইলিশ, দাম প্রতি কেজি 2500 থেকে 3000 টাকা। প্রথম চালানে ঢুকলো 55 মেট্রিক টন। বিশ্ব পর্যটক দিবস আজ। দেশের রাজনৈতিক অস্থিরতায় পিছিয়ে পড়ছে খাতটি। বিপুল সম্ভাবনার পরও মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য। আসন্ন মৌসুমে পর্যটক আকর্ষণই বড় চ্যালেঞ্জ। এবং নভেম্বরেই পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন, শেষ পর্যায়ে কাজ। নদী শাসনের জন্য 900 কোটিতে কেনা জমির বেশিরভাগই বিলীন, ব্যাপক দুর্নীতির অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। শেখ হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অর্থ পাচার ও দুর্নীতি রোধ ছাড়াও নিশ্চিত করা হচ্ছে সুশাসন। তাই বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে তিনি প্রবাসী এবং মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যাহ্নভোজ সভা। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বিজনেস কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে উঠে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের 15 বছরে দুর্নীতি, অর্থ পাচার ও সুশাসনের অভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আশানুরূপ হয়নি। জুলাই আগস্ট বিপ্লবের পর 2 মাসেরও কম সময়ে বাংলাদেশ সুশাসনে ফিরে এসেছে, ঘুরে দাঁড়িয়েছে। তাই এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। তিনি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তার বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত সরকারের সময় অনেকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারতো না, ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছিল। তো এখন ইকোনমি আবার আমরা সুদৃঢ় জায়গায় নিয়ে বাংলাদেশে যাতে মানুষ ইনভেস্ট করতে আসে, বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে, সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা খুবই পাওয়ারফুল মেসেজ ছিল এবং সবাইকে বলেছেন বাংলাদেশকে আসেন, ইনভেস্ট করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি কিংবা প্রবাসী কাউকে ঘুষ, দুর্নীতি সহ কোনো রকম বাধার সম্মুখীন হতে হবে না। গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস। বাংলাদেশ হ্যাজ রিটার্নড। যে আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব, বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুক ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানান, বাংলাদেশে মুদ্রা বাজার স্থিতিশীল হচ্ছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। তিনি বলেন, রুগ্ন ব্যাংকগুলোর দেউলিয়া হওয়া থেকে রক্ষা ও এসব ব্যাংকের আমানতকারীদের আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে 15 থেকে 29 বছর বয়সী জনসংখ্যা প্রায় 3.25 কোটি, যা দেশের মোট শ্রমশক্তির 37%। তারুণ্যের এই দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। পশ্চিমবঙ্গের বাজারে উঠেছে বাংলাদেশের ইলিশ। বিক্রি হচ্ছে কেজি প্রতি 2500 থেকে 3000 টাকায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হাওড়ায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, কাগজে কলমে 3000 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানোর কথা বলা হলেও আমরা যেটা দেখেছি যে সবশেষ সরকারি পর্যায়ে যে নোটিফিকেশন ইস্যু হয়েছে তাতে 49 জন রপ্তানিকারককে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রত্যেককে 50 টন করে দেওয়া হয়েছে। সেই হিসেবে দেখা যাচ্ছে যে সব মিলিয়ে 2400 মেট্রিক টনের কাছাকাছি ইলিশ মাছ ভারতে আসবে। আর সেই 2400 মেট্রিক টনের প্রথম চালান আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যের আগে ভারত বাংলাদেশের স্থল সীমান্ত পেট্রাপোল বেনাপোল
ছিমছাপল দিয়ে প্রবেশ করে এবং এখনো পর্যন্ত যেটি খবর যে প্রায় 55 টন বাংলাদেশের ইলিশ ভারতের বাজারে, পশ্চিমবঙ্গের এই বাজারে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হাওড়াতে। হাওড়া ফিশ মার্কেটে আমরা দেখেছি সকাল 7টা থেকে হাকডাক বা অকশনের মাধ্যমে যে মাছ বিক্রি, সেই বিক্রি চলছে। 1 কিলোর নিচে, যেটি আমি আগেও বলছিলাম যে 1 কিলোর নিচে যে ইলিশ মাছ সেটি 1300-1400 রুপিতে বিক্রি হচ্ছে এবং 1 কিলো ওপরের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 রুপি, অর্থাৎ 1700 রুপি এখান থেকে নিয়ে যাওয়ার পর স্থানীয় বাজারে সেইটি হয়তো খুচরো বিক্রেতারা 1 থেকে 200 টাকা বেশি বাড়িয়ে বিক্রি করবে এবং একই রকমভাবে 1 কিলোর নিচে যে ইলিশ মাছগুলো রয়েছে সেখানে 1300-1400 জায়গায় আরও হয়তো 100 বা 150 রুপিতে বেশি বিক্রি হবে। তো আমি যার মাধ্যমে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইলিশ মাছ রয়েছে তিনি রয়েছেন একজন মৎস্য ব্যবসায়ী। তিনি আমরা জেনে নেব আসলে এই বাংলাদেশ সরকারকে কি বলবেন। শেষ মুহূর্তে কূটনীতির জয় হলো এবং সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা কীরকম? আপনি তো দেখতেই পাচ্ছেন যে মাছ আমরা বিক্রি করছি, মানুষের মধ্যে একটা আগ্রহ আছে, আনন্দ আছে। এই হাওড়া বাজার থেকে সকাল থেকে মাছ বিক্রি চালু হয়েছে। এখান থেকে পাইকাররা মাছ কিনে বিভিন্ন রাজ্যেও পাঠাবে, বিভিন্ন রিটেল মার্কেটেও যাচ্ছে। তো সব ঠিক আছে, শুধু দাম নিয়ে একটু ইস্যু আছে যে দামটা একটু কমলে ভালো হতো, কিন্তু আমাদের হাতেও কিছু নেই। আমরা তো পরপর মাছ অকশন করছি, আপনি দেখতেই পাচ্ছেন কোনো ফিক্স রেট নেই। মাছ সব আজকের মধ্যে বিক্রি করে শেষ করব। একদম, অনেক ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে দামটা একটু বেশি, আপনি জানেন যে গতবারও কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশের এই ইলিশ মাছ এসেছিল 5 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে। যেহেতু একটু সময় পিছিয়েছে, দুর্গাপুজো আসন্ন, এই মুহূর্তে বাঙালির প্রধানতম উৎসবের অধিকাংশ মানুষই কিন্তু শপিংয়ে রয়েছেন। তো সে কারণেই কিছুটা ইলিশের বাজার যে ব্যবসা সেটি ভাটা পড়েছে বলেই কিন্তু যারা রয়েছেন তাদের বক্তব্য। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের বৃহত্তম এই মাছের বাজার এই হাওড়া থেকে এই বাংলাদেশের ইলিশ আসা সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতার হাওড়া থেকে। আবারও দুঃসংবাদ দিলেন তৈরি পোশাক শিল্প মালিকরা। বিজিএমইএর তথ্য বলছে চলতি বছরের প্রথম 7 মাসে মার্কিন বাজারে 10% বেশি, আর ইউরোপীয় ইউনিয়নে এ খাতের রফতানি আয় কমেছে প্রায় 5%। উদ্যোক্তারা বলছেন জ্বালানি সংকটের সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মাসুল গুণে আবার ঘুরে দাঁড়াতে সময় লাগবে অন্তত 7 থেকে 8 মাস। বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বছর ব্যবধানে গেল জুলাই পর্যন্ত 7 মাসে এই দুই বাজারেই বড় পতন দেখেছে বাংলাদেশ। বিজিএমইএর তথ্য বলছে 2023 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে 456 কোটি 93 লাখ ডলারের পোশাক আমদানি করেছেন মার্কিন ব্যবসায়ীরা। সেখানে চলতি বছরের একই সময়ে করেছেন 409 কোটি 93 লাখ ডলার মূল্যের। অর্থাৎ বছর ব্যবধানে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক শিল্পের আয় কমেছে 10.28%। এ সময় দেশটিতে চীনের কমেছে 4.4% আর 1.53% কমেছে ভিয়েতনামের। মন্দাভাবের কবলে পড়া ইউরোপীয় ইউনিয়নেও গেল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি কমেছে 4.84%। জুলাই পর্যন্ত বাজার হারানোর কারণ হিসেবে জ্বালানি সংকটকে সামনে এনে উদ্যোক্তারা বলছেন জুলাই বিপ্লব আর চলতি মাসের শ্রমিক অস্থিরতার অর্থনৈতিক মাসুল গুণে ইতিবাচক ধারায় রপ্তানি ফিরতে অপেক্ষা করতে হবে আগামী মার্চ এপ্রিল পর্যন্ত। সামনের যে আমাদের উইন্টারের সিজন, এটা তো অলরেডি আমরা মার খেয়েছি, কারণ এই সময় যেই বিশেষ করে জুলাই মাসে আমাদের যে অর্ডারগুলি পিক করার কথা, ক্যারি করার কথা, সেটা ছিল আমাদের নেক্সট উইন্টারের অর্ডার। এরপরে এসে লেট উইন্টার এবং সামারের অর্ডার, সেই জায়গাটাও আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সামনের ওই সময়টা কিন্তু কিছু ক্ষতিগ্রস্ত আমরা হবই, এটা এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে অর্থনীতিবিদরা বলছেন মার্কিন ফেডের নীতি সুধার কমানোর সঙ্গে দেশটিতে নির্বাচনী আমেজে দ্রুতই ইতিবাচক প্রভাব পড়বে বিশ্ববাজারে। মন্দা কাটিয়ে কেনাকাটায় ফিরতে শুরু করা ক্রেতা ধরতে এখনই উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বিশ্ববাজার আবার ঘুরে দাঁড়াচ্ছে, তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ফেড তার যে পলিসি রেট সেটা কমিয়ে দিয়েছে, মানে 50 বেসিস পয়েন্টে কমিয়ে দিয়েছে। মানে এর উদ্দেশ্য হলো মানুষের হাতে টাকা পয়সা আসলে ছড়িয়ে দেওয়া, মানে ব্যাংকগুলোতেও যাতে একটা এক্সপানশনারি মনিটারি পলিসি যেন ইমপ্লিমেন্ট করতে পারে সেটার জন্য আসলে উদ্যোগটা নেওয়া। তার মানে হলো যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষের হাতে টাকা পয়সা আসবে এবং সুদের হারটা কমে যাচ্ছে ব্যাংকগুলোতে, এবং এই কারণে কিন্তু মানুষ বেশি করে আসলে
পণ্য বা সেবা কিনবেন। জ্বালানি সংকট আর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে রফতানি বাড়াতে ব্যাংক খাতের বিদ্যমান নানা সংকট দূর করারও তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল ইসলাম সবুজ, সময় সংবাদ, ঢাকা। আবারও অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি ও ডিমের দাম। স্বস্তির খবর নেই মাছের বাজারেও। সবজির অবস্থাও একই। বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। চলছে মেঘ আর রোদের লুকোচুরি খেলা। সকাল থেকে রাজধানীর পরিবেশটা এমন হলো, গত 2 দিন রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত হয়েছে বেশ ভালো রকম, এবং যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। আমরা এখানকার সবগুলো বাজার ঘুরেছি, রাজধানীর বাজারের সবগুলো জায়গা ঘুরেছি, রাজধানীর কারওয়ান বাজার ঘুরেছি। এইখানে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সবজির বাজারে এই বৃষ্টির প্রভাব বেশ ভালো রকমভাবে পড়েছে, যেটি বিক্রেতারা বলছেন যে প্রায় সব ধরনের এই সবজিতে অন্তত 10 থেকে 15 টাকা তো বেড়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারও বেশি বেড়েছে। আমরা এখানকার যেসব সবজি আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ সবজির দাম 70 থেকে 80 টাকা, 2-1টি পণ্যের দাম 50 বা তার কাছাকাছি। যেমন বেগুনের কথা যদি বলি, ন্যূনতম 90 টাকা লাগছে আজকের বাজারে বেগুন কিনতে, এবং সেটির সর্বোচ্চ মূল্য মান ভেদে 120-30 টাকাতেও কিন্তু লাগছে। যেটা আছে আমরা দেখতে পাচ্ছি শশা, সেটির দামও 70 থেকে 80 টাকা। শুধুমাত্র পেঁপের দাম কিছুটা কম। এছাড়া টমেটো, গাজর সহ অন্যান্য যেসব পণ্য আছে, অর্থাৎ সবজির বাজারের সকল পণ্যের দাম কিন্তু বেশ ভালো রকমভাবেই বেড়েছে, এবং সেটি বাড়তির প্রবণতার দিকেই আছে। একটু আগে আমরা মাছ বাজারে ছিলাম, এর আগে মুরগির বাজার ছিলাম। মাছ এবং মুরগির বাজারের পরিস্থিতির অনেকটাই এরকম। সরবরাহের ঘাটতির কথা বলছেন অনেকে। ইলিশের দাম বেশ বেড়েছে। গত সপ্তাহে যেখানে ইলিশের দাম ছিল, তার থেকে এই সপ্তাহে এসে অন্তত বেড়েছে 200 টাকা। সেটি রফতানির খবরের পর যেই বাড়তির হাওয়াটা লেগেছিল, সেটি মূলত এখনো চলমান রয়েছে। আর অন্যান্য মাছের কথাও যদি বলি, রুই, কাতলা, মৃগেল, সেসব মাছের ক্ষেত্রেও দাম বেড়েছে বেশ 40-50 টাকা আর বেশি কিন্তু দাম বেড়েছে মাছের বাজারে। চিংড়ির ক্ষেত্রে চিংড়ির দাম আমরা দেখেছি অন্তত 200 থেকে 250 টাকা বেড়েছে চিংড়ি, গলদা চিংড়ি সহ বেশ কিছু চিংড়ির দাম। মুরগির বাজারে অবস্থা একই, অর্থাৎ বাড়তি মুরগির বাজারেও আমরা দেখতে পাচ্ছি। মুরগির বাজারে যেটি দেখেছি আমরা যে গত সপ্তাহের শুরুর দিকে যেখানে ব্রয়লার মুরগি 170 টাকা বিক্রি হয়েছে, আজকে সেই ব্রয়লার মুরগি 185 টাকা 90 টাকার মতন বিক্রি হয়েছে। মাঝে 180 টাকা 2-3 দিন ছিল, 150 টাকার মতো বিক্রি হয়েছে। আজকে সেটি কিন্তু বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 190 টাকা। এবং একই সাথে সোনালী মুরগির দামও কিন্তু বেড়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে সোনালী মুরগির ক্ষেত্রে অন্তত 10 টাকা বেড়েছে। দেশি মুরগির ক্ষেত্রে সবচেয়ে বেশি বেড়েছে, অন্তত 40 টাকা বেড়েছে দেশি মুরগির দাম। তো সব মিলিয়ে বাজার পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত, প্রতিটা পণ্যের দাম কিন্তু বাড়তির দিকে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। রাজধানীর বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের ভিড়। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন, তাই কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে হাজার হাজার পর্যটক। সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট, বিশেষ করে 6টি পয়েন্টে কিন্তু এখন পর্যটকের উপচে পড়া ভিড়। বেলা যতই বাড়ছে পর্যটকের ভিড় কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি সৈকতের বালিয়াড়ি, সেই বালিয়াড়িতে যে কিটকট রয়েছে, সেই কিটকটগুলোতে যেমন পর্যটকের চাপ তারা রয়েছে, যেখানে বসে রয়েছে সমুদ্র উপভোগ করছে। আবার আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতে অনেকে ঘোরাফেরা করছে। অধিকাংশই আমরা লক্ষ্য করছি পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে সবাই সমুদ্র সৈকতে আসছেন। বিশেষ করে এখন যেহেতু একটু গরম পড়ছে, সেক্ষেত্রে মানুষের চাপটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। সেটি হচ্ছে সাগরের নোনা জলে। আমরা লক্ষ্য করছি একদিকে লাল পতাকা টাঙানো, সেই লাল পতাকাও কিন্তু নির্দেশনা না মেনে কিন্তু পর্যটকরা অনেকেই কিন্তু সমুদ্রে নেমে পড়ছে এবং লাপালাপি করছে, অনেকে ছবি তুলছে, আবার অনেকে ফুটবল নিয়ে খেলা করছে। এভাবেই কিন্তু প্রতিটা মুহূর্ত তারা পার করছে। পার করার সঙ্গে সঙ্গে এখানকার যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে, তারাও কিন্তু বলছে যেহেতু এতদিন ধরে পর্যটকের আগমন অনেকটাই কম ছিল, এখন একটু একটু বাড়ছে, সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্যটাও চাঙ্গা হচ্ছে। বিশেষ করে সৈকতে ফটোগ্রাফার রয়েছে, বিচ বাইকওয়ালা রয়েছে, জেটস্কি চালক রয়েছে, এছাড়া ঘোড়াওয়ালা রয়েছে। সবাই কিন্তু তাদের যে সাপ্তাহিক ছুটির দিনে যে আয়টা, সেটি অনেকটাই বাড়ছে বলে জানিয়েছে। তবে আমরা লক্ষ্য করছি যেহেতু সাগর একটু উত্তাল রয়েছে, সেক্ষেত্রে লাইফ গার্ডরা যারা রয়েছে তারা কিন্তু প্রতিটি পয়েন্টে
লাল পতাকা টাঙানোর পাশাপাশি তাদের লাইফগার্ডের সদস্যরা কিন্তু তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছে, যারা সমুদ্র স্নান করছে তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। তবে আজকে যেহেতু বিশ্ব পর্যটন দিবস, সেই পর্যটন দিবস একদিকে, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন, তাই পর্যটকের যে বাড়তি যে আগমন সেটি লক্ষ্য করা গিয়েছে। তবে এই আগমন বা পর্যটকের চাপ আরও বাড়বে সামনে, যেহেতু শীত মৌসুম, সেই শীত মৌসুমকে কেন্দ্র করে কিন্তু কক্সবাজারে পর্যটকের আগমন আরও বেশি বাড়তে পারে। বিশেষ করে আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে আগামী 10, 11, 12 এই 3 দিন এটা একটি টানা ছুটি রয়েছে। এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের হোটেল মোটেলগুলো এরই মধ্যে 70 থেকে 80% তারা বুকিং হয়ে গিয়েছে এবং বাকি যে বুকিংগুলো রয়েছে সেটি আগামী 2-1 দিনের মধ্যে বুকিং হয়ে যাবে। সেই ক্ষেত্রে পর্যটকের যে আগমন সেটি আগামী অক্টোবর মাস থেকে সেটি বাড়তে পারে বলে সেটি ধারণা করছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। তবে প্রশাসনের পক্ষ থেকে এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেহেতু পর্যটন মৌসুম শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা দিতে তারা বদ্ধপরিকর এবং অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোকেও সুন্দর করে সাজানো হচ্ছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ শেষ পর্যায়ে। প্রকল্প পরিচালক জানিয়েছেন আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চালানো সম্ভব হবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের রেলপথের কাজ। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের বাকি থাকা এই কাজ শেষ হতে যাচ্ছে আগামী মাসেই। এরই মধ্যে টেস্ট অ্যান্ড কমিশনিং করে রেল লাইন প্রস্তুত করা হয়েছে। এই অংশের অগ্রগতি এখন 97.60%, আর ভাঙা জংশনের অগ্রগতি 96%। আধুনিক এই জংশনের সঙ্গে যুক্ত হয়েছে যশোরের লাইন। প্রকল্পটির ঢাকা মাওয়া অংশের অগ্রগতি 97.75% এবং মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি 99.64%, আর সার্বিক অগ্রগতি 98.16%। নতুন পথে রেল লাইন চালুর খবরে খুশি মানুষ। ঘোরা বেচা করে আসতেই তো আমাদের এই দর্শনা চুয়াডাঙ্গা ওই লাইনে আসতেই তো সব দিকে সুবিধা আছে, শর্টকাট রাস্তা হয়ে গেলে এখান থেকে রাজশাহী যেতে খুব সুবিধা হয়েছে। ট্রেনের সংখ্যা খুবই কম হওয়াতে আমাদের যাতায়াতে অনেক সময় অনেক ভোগান্তি পোহাতে হয়। প্রকল্প পরিচালক জানান ভাঙা থেকে যশোর নতুন রুটে বাণিজ্যিক ট্রেন চালু হচ্ছে নভেম্বরে। 39,246 কোটি 80 লাখ টাকার এই প্রকল্পের প্রায় 1621 কোটি টাকা সাশ্রয়ের আশা তার। ভাঙা থেকে যশোর অংশের কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করা হবে। সিগন্যালিং কাজ সহ চূড়ান্ত হিসাবে আমাদের ধারণা অনুযায়ী সব মিলিয়ে প্রায় 1600 কোটি টাকার মতো সাশ্রয় হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান CREC সিঙ্গেল লাইনের 166 কিলোমিটারে রেলপথ নির্মাণ করে। নতুন পথ চালু হলে এই রেলই সরাসরি যেতে পারবে যশোর পর্যন্ত। এতে যশোর থেকে রাজধানী ঢাকার রেলপথের দূরত্ব কমবে প্রায় 193 কিলোমিটার। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চট্টগ্রামে 2 কন্টেইনার রফতানি নিষিদ্ধ সুগন্ধি চাল জব্দ করেছে কাস্টমস। সৌদি আরবে রফতানির জন্য খাদ্যপণ্যের 4টি কন্টেইনারের 2টি চালান আনা হয় নগরীর একটি বেসরকারি ডিপোতে। নীলফামারীর অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ চালানগুলো রফতানি করছিল। পরে অভিযান চালিয়ে 4টি কন্টেইনার জব্দ করে কাস্টমস গোয়েন্দা। জব্দ করা এ চালের পরিমাণ 42 মেট্রিক টন। উৎপাদন নিম্নমুখী হওয়ায় বিশ্ববাজারে কমেছে জার্মান প্রতিষ্ঠানগুলোর তৈরি গাড়ির সরবরাহ। এতে ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশটির এই খাত কিছুটা সংকুচিত হয়েছে বলে মত বিশ্লেষকদের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানি, যে দেশটির অর্থনীতি বিশ্বের প্রথম সারির 10টি দেশের মধ্যে অন্যতম, তবে গেল বছরের তুলনায় দেশটির নিজেদের তৈরি পণ্য উৎপাদন ও রপ্তানিতে ভাটা পড়ায় মোট প্রবৃদ্ধি কমেছে 0.3%। যদিও বছরের শুরুর দিক থেকে দেশটির অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন চলতি বছর শরৎ ঋতু আসার আগেই চ্যান্সেলর ওলাফ শলসের প্রশাসন সংকুচিত অর্থনীতিকে প্রসারিত করতে সক্ষম হবে। করোনা মহামারীর পর থেকেই অর্থনৈতিক খাতে নানা উদ্যোগের পরেও সংকোচন গিয়ে ঠেকেছে 0.1%, যা দেশটির মোট প্রবৃদ্ধির জন্য অশনি সংকেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
দেখুন, গেল 2 বছর ধরে জার্মানির অর্থনীতি স্থবির সময় পার করছে। এই সমস্যা দ্রুত কমে আসবে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে পণ্যের চাহিদা বাড়ার বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বৈশ্বিক পরিস্থিতি, ভৌগোলিক পরিবর্তন, একই সঙ্গে ডিজিটালাইজেশন অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ বলেও মনে করেন বিশ্লেষকরা। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রণোদনা প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলেও আশা অর্থনীতিবিদদের। বিশ্ব এখন নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সে প্রভাব পড়েছে অর্থনীতিতেও। সবশেষ গেল বছরে মুদ্রাস্ফীতির হার ছিল 5.9%। সে জায়গা থেকে কমে 2.2 এসে ঠেকেছে। আশা করছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক সহায়তার হাত বাড়িয়ে দেবার উদ্যোগ নেবে। জার্মানির অর্থ মন্ত্রণালয় এবং দেশটির বিভিন্ন অর্থনীতি সংস্থাগুলোর আশা, সংকট কাটিয়ে 2025 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.8% এবং 2026 সালে তা বেড়ে 1.3% উন্নীত হতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘুরে দাঁড়ানো বাংলাদেশে প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। ব্লিংকেন ও উর্সুলার সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরাতে আলোচনা। তৈরি পোশাক শিল্পে দুঃসংবাদ, মার্কিন বাজারে কমেছে রফতানি। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ক্রেতা ধরতে এখনই নজর দেওয়ার পরামর্শ। এবং পশ্চিমবঙ্গের বাজারে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইলিশ, দাম প্রতি কেজি 2500 থেকে 3000 টাকা। প্রথম চালানে ঢুকলো 55 মেট্রিক টন। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।